নমস্কার, হাই নিউজের সকল দর্শকের স্বাগত। আমি শ্রীপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। আপনারা দেখছেন নিউজ টুডে। লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই এনডিএর মধ্যে শুরু হয়েছে মন্ত্রিত্ব নিয়ে টানাপোড়েন। এনডিএতে অনেকেই অমিত শাহকে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে চাইছেন না বলে সূত্রের খবর। অন্যদিকে ইন্ডিয়া ব্লকও ঘুঁটি সাজাচ্ছে। বুধবার রাতে মল্লিকার্জুন খার্গের বাড়িতে বৈঠকে বসেছিল ইন্ডিয়া ব্লকের নেতারা। জল্পনা বাড়িয়ে বৃহস্পতিবার সকালেই দিল্লিতে অখিলেশ যাদবের বাড়িতে উপস্থিত হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেকের বৈঠকের পরই বাড়ছে আরও জল্পনা। অন্যদিকে এই পরিস্থিতিতে শুক্রবার বৈঠকে বসতে চলেছে এনডিএ। এই প্রসঙ্গে বিস্তারিত জানবো। আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী সায়ন্তন ভট্টাচার্য। সায়ন্তন, সুপর্ণা, দেখো যে যবে থেকে লোকসভা ভোটের ফল ঘোষণা হয়েছে তারপর এনডিএ তারা এবং ইন্ডিয়া ব্লক এই যে জোট, এই জোট তারা কিন্তু তাদের মতো করে বৈঠক করছে। এবং এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যে যেহেতু এনডিএ একেবারেই যখন সরকার তারা গড়েছে সে সময় চন্দ্রবাবু নাইডুর দল এবং নীতিশ কুমারের দল, এই দুটো দলের ওপর কিন্তু বিজেপিকে ভরসা করতে হচ্ছে। এবং তার জন্য দফায় দফায় বৈঠক হয়েছে। গতকালও যে বৈঠক হয়েছে সেই বৈঠকে টিডিপি এবং জেডিইউ তারা প্রত্যেকেই গুরুত্বপূর্ণ যে দপ্তর সেই দপ্তরের দাবিদার এবং তারা বিজেপির সঙ্গে দর কষাকষি করছে যে তারা কোন দপ্তর চাইছেন। এবং অন্যদিকে লোকসভার যে স্পিকার পদ সেই স্পিকার পদেরও দাবি করেছে টিডিপি। সব মিলিয়ে যে ছোট ছোট দলগুলো রয়েছে এনডিএর মধ্যে সেই দলগুলো কিন্তু এই মুহূর্তে বার্গেনিং পাওয়ার তারা কিন্তু দেখাচ্ছে এবং বিজেপির কাছে একাধিক তারা দাবি রাখছে। এই মুহূর্তে বিজেপি সরকার গঠন করলে কিভাবে কোন মন্ত্রিত্ব কাকে দেওয়া যায় তার জন্য অমিত শাহ এবং তার পাশাপাশি রাজনাথ সিংকে কিন্তু বিজেপি দায়িত্ব দিয়েছে। দেখা যাচ্ছে গতকালের বৈঠকের পর এদিন অমিত শাহ এবং রাজনাথ সিং জেপি নাড্ডার সঙ্গে বৈঠকে বসেন এবং আগামীকাল তারা একটি বৈঠক করবে, অর্থাৎ এনডিএ ফের বৈঠকে বসবে। তারপর কিন্তু স্থির হবে কে কোন মন্ত্রিত্ব পাবে। সম্ভবত রবিবার নরেন্দ্র মোদী কিন্তু শপথ গ্রহণ করতে পারে, অর্থাৎ আগামীকাল বৈঠকের পরই এনডিএ নেতৃত্ব তারা রাষ্ট্রপতির কাছে সরকার গঠনের জন্য দাবি জানাবে। এবং অন্যদিকে দেখা যাচ্ছে যে মোদী প্রধানমন্ত্রী হোক এই তাতে সম্মতি দিয়েই কিন্তু ঠিক দেখা যাচ্ছে যখন এনডিএর বৈঠক থেকে ফিরছিলেন চন্দ্রবাবু নাইডু, স্ট্যালিন অর্থাৎ অন্য একটি জোটের নেতা ইন্ডিয়া ব্লকের স্ট্যালিন তার সঙ্গে তিনি এয়ারপোর্টেই কিন্তু বৈঠক করেন। এবং সেই ছবিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়ে যে এনডিএর সঙ্গে বৈঠকের দেখা যাচ্ছে যে চন্দ্রবাবু নাইডু তিনি স্ট্যালিনের সঙ্গে বৈঠক করেছে। অন্যদিকে ইন্ডিয়া ব্লকের যে নেতৃত্ব তারাও গতকাল নিজেদের মধ্যে বৈঠক করেছে। সূত্রের খবর এখনই সরকার গঠনের জন্য দাবি তারা জানাবেন না, তারা সঠিক সময়ের অপেক্ষা করবেন। এবং অন্যদিকে দেখা যাচ্ছে খার্গের সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন অখিলেশ যাদব, অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ একাধিক নেতৃত্ব। সেই বৈঠকের পরই দেখা যাচ্ছে এদিন সকালবেলা থেকেই অখিলেশ যাদবের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বৈঠক করলেন, প্রায় 40 সাক্ষাৎ হলো। অন্যদিকে রাঘব চাড্ডার সঙ্গেও কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি দেখা করলেন। এক্ষেত্রে একটা জল্পনা উঠে যাচ্ছে যে নতুন কি কোনো সমীকরণ, কারণ আগামী দিনে ইন্ডিয়া ব্লক তারা কিভাবে চলবে তা নিয়ে যেরকম খার্গের সঙ্গে বৈঠক এবং তারপরে আবার আলাদা আলাদা ভাবে দেখা করে যে বৈঠক হচ্ছে, তৃণমূল সূত্রের খবর যে একাধিক নেতৃত্বের সঙ্গে বৈঠক করতে পারে বন্দ্যোপাধ্যায়, তাহলে কি আগামী দিনে অন্য কোনো সমীকরণ তৈরি নেই? এই জল্পনা কিন্তু দিল্লিতে ঘোরাফেরা করছে। কিন্তু এই মুহূর্তে গুরুত্বপূর্ণ বিষয় যে এনডিএ তারা 300 আসন পার না করলেও কিন্তু বিজেপি যে এককভাবে সরকার গড়ছে না, তার জন্য ছোট ছোট দলগুলোকে কিন্তু একত্রিত করে সরকার গড়তে হচ্ছে এবং তার জন্য দর কষাকষি চলছে। এবং আগামীকাল বৈঠকের দিকে এনডিএ নেতৃত্ব তাকিয়ে কে কোন মন্ত্রিত্ব পান এবং তারপর যদি কোনো ক্ষোভ থাকে তাহলে কিন্তু সমীকরণ ঘুরেও যেতে পারেন। এবং ইন্ডিয়া ব্লক তারা জানাচ্ছেন যে বিভিন্ন ছোট ছোট দলের সঙ্গে তারা কথাবার্তা বলছেন, কিন্তু এখনই সরকার গঠনের জন্য তারা ঝাঁপাচ্ছেন না, সঠিক সময়ের জন্য অপেক্ষা করছেন। অর্থাৎ লোকসভা নির্বাচনের পরে কটা দিন কিন্তু দিল্লির রাজনীতি কিছুটা হলেও উত্তপ্ত রয়েছে, এমনটাই কিন্তু বিশ্লেষকরা তারা মনে করছেন। শ্রীপর্ণা, ধন্যবাদ সায়ন্তন। ভোট পরবর্তী হিংসা নিয়ে এবার রাজ্যপালকে চিঠি লিখলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্যপালের রাজ্য পরিদর্শনের অনুরোধ জানিয়ে চিঠি লিখলেন শুভেন্দু। ভোটের ফলাফলও মিটে গেছে, কিন্তু এখনো রাজ্যে হিংসা অব্যাহত এবং এরপরেই রাজ্যপালকে চিঠি লিখলেন শুভেন্দু অধিকারী।
ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত বিজেপি কর্মী সমর্থকেরা ঘর ছাড়া হয়েছেন অনেকেই। আর এই পরিস্থিতিতে আক্রান্ত দলীয় কর্মীদের পাশে এসে দাঁড়ালেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। মানেই না, এরা তো বদলাই চায়, এরা বদলে বিশ্বাস করে না। কোনো বদল তো হয়নি সিপিএম আমলে, তৃণমূল আমলের মধ্যে কোনো বদল হয়। বাড়ি ফিরতে পারবেন এরা? এই মুহূর্তে তো পারবে না। আমি নিজে এদেরকে নিয়ে সন্দেশখালী যারা আছেন তাদের সাথে কথা বলে আমি দিল্লি থেকে ফিরে এসে সন্দেশখালী যাব এবং এদেরকে নিয়ে সন্দেশখালী আজকে আমি মিনাখাতে যাব। আজকে এখানে দেখা করার পর আমি মিনাখাতে যাব। মিনাখাতে গিয়ে আমাদের বেশ কিছু কর্মীর বাড়িঘর ভাঙা হয়েছে, তাদের সাথে দেখা করবো। বিজেপির যে সমস্ত কর্মীরা তারা আক্রান্ত হচ্ছেন তাদের পাশে থাকার জন্য বিশেষ ব্যবস্থা, বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছেন দিলীপ ঘোষ। আর এই প্রসঙ্গেই সুকান্ত মজুমদার কি মন্তব্য করেছেন শোনাবো। না, সেটা দিলীপ দা আমাদের পার্টির নেতা, পার্টির তিনি যে কোনো জায়গাতে যেতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু সেটাকে সিনক্রোনাইজ করে গেলে ভালো হয়। পার্টির যারা নেতৃত্ব আছে সবাইকে সব জায়গায় যেতে হবে, বিভিন্ন যাতে সব গোটা পশ্চিমবঙ্গটা আমরা কভার করতে পারি। 2,33,000 লক্ষ ভোট পেয়েছি আমরা, 1% ভোট কমেনি, ভোট বেড়েছে। উনি সম্ভবত স্ট্যাটিস্টিক্সটা দেখেন। ভোট মিটলেও রাজ্যে হিংসা অব্যাহত। বিজেপি কর্মী সমর্থকদের বাড়ি ঘরদুর ভাঙচুরের অভিযোগ। মিনাখার আটপুকুর অঞ্চলের 113 নম্বর বুথে বিজেপি সমর্থকদের বাড়ি ঘর ভাঙচুরের অভিযোগ উঠছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। আনুমানিক 10 থেকে 12টি ঘর ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ উঠছে। এছাড়াও 2টি মোটর বাইক, 3টি সাইকেল সহ একাধিক বাড়ি থেকে টিভি, ফ্রিজ সহ একাধিক জিনিসপত্র লুটপাটের অভিযোগ উঠছে তৃণমূলের বিরুদ্ধে। ঘটনার পর থেকেই আতঙ্কিত এলাকার বাসিন্দারা এবং বিজেপি কর্মী সমর্থকেরা। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা রাজ্য পুলিশের প্রত্যক্ষ মদতে নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই মিনাখার বিস্তীর্ণ অঞ্চলে সন্ত্রাস সৃষ্টি করছে। তারা আমাদের কার্যকর্তাদের বাড়িঘর ভাঙছে, ভয় দেখাচ্ছে এবং এলাকায় একটা সন্ত্রাসের পরিবেশ তৈরি করতে চাইছে। নির্বাচন কমিশন এবং পুলিশ প্রশাসনের উচিত নিরপেক্ষভাবে এই ঘটনা বন্ধ করা এবং তৃণমূলের এই নোংরা রাজনীতি বন্ধ হওয়া উচিত বলে আমরা মনে করি। ভোটের পর বিজেপি নেতার বাড়ি ভাঙচুর, খুনের হুমকি। দক্ষিণ 24 পরগনার ক্যানিং থানার দীঘারপাড় অঞ্চলের কড়াকাঠি গ্রামের ঘটনা। বুধবার রাতে এক বিজেপি সমর্থকের বাড়িতে তৃণমূলের কিছু দুষ্কৃতী তাণ্ডব চালায় বলে অভিযোগ। বিজেপি নেতার বাড়ির সদর দরজা ভাঙার চেষ্টা করা হয়, ভেঙে ফেলা হয় ঘরের জানলাও, দেওয়া হয় খুনের হুমকি। অভিযোগ যদিও বা অস্বীকার করছে তৃণমূল। প্রায় 15-20 দুষ্কৃতী, যাদের কয়েকজনের মুখ বাঁধা ছিল, তারা আমার বাড়ির বাউন্ডারির পেছন থেকে ঢোকে আমার বাড়ির সদর দরজায় এসে প্রথমে হামলা চালায়। ঘটনার সঙ্গে সঙ্গে স্থানীয় পুলিশ প্রশাসনকে জানাই। স্থানীয় পুলিশ প্রশাসনের আইসি আসে। পরে শুভেন্দু অধিকারী মহাশয় আমাকে ফোন করে সবিস্তারে এই ব্যাপারে জানতে চায়। তাকে বলা হয় কুপকাত অর্জুন সিং। জয়ের ধ্বজা উড়িয়ে প্রবল পরাক্রম তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিকের। অন্যদিকে কোনো প্রভাবই ফেলল না বাম ব্রিগেডে। ব্যারাকপুরের এই ফল নিয়ে চলছে বিস্তর কাটাছেঁড়া। ব্যারাকপুর উত্তর 24 পরগনার এই জায়গার নাম শুনলেই সবার আগে উঠে আসে অর্জুন সিং এর কথা। দীর্ঘদিন ধরেই এই এলাকায় আধিপত্য তাঁর। এই কেন্দ্রে অবাঙালি ভোট ফ্যাক্টর হয়ে আসছে বেশ কয়েক বছর ধরে। সেই ভোটের বেশিরভাগটাই নিজের ঝুলিতে তুলতে এতদিন নিশ্চিতভাবেই সফল হয়েছেন অর্জুন। এবারের সমস্ত বুথ ফেরত সমীক্ষাতে প্রতিফলন ছিল এই বিষয়টি। রাজনৈতিক বিশ্লেষকরাও এই নিয়ে দ্বিমত ছিলেন না। হিসেব বলছিল অর্জুন থাকবেন অর্জুনেই, কিন্তু 18তম লোকসভা নির্বাচনের ফল সম্পূর্ণ উল্টো কথা বলল। এবারই প্রথম ঘটল ব্যতিক্রম। শেষ হাসি হাসলেন তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক। কিন্তু কেন এমন হলো? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন অর্জুনের পরাজয়ের নেপথ্যে রয়েছে পদের লোভে তাঁর বারবার দল বদল করা। এমনকি শাসক দলের সুবিধা নিয়েও তিনি গদ্দারি করতে ছাড়েননি। পাশাপাশি দুষ্কৃতী তাণ্ডবে বীতশ্রদ্ধ সেখানকার শান্তিপ্রিয় বাসিন্দারা। এর ওপর রয়েছে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ। 2019 লোকসভা ভোটের আগে তৃণমূল ছেড়ে যখন বিজেপিতে যোগদানের হিড়িক উঠেছিল, তখন মুকুল রায়ের হাত ধরে বিজেপিতে যোগ দেন অর্জুন সিং।
বিপুল ভোটে জিতেও যান, তবে সাংসদ হওয়ার পর তিনি ফের তৃণমূলে ফেরেন। ব্যারাকপুর শিল্পাঞ্চলে কোনো উন্নতি করছে না কেন্দ্রের বিজেপি সরকার। রাজ্যবাসীর কাছে এই ইস্যু তুলে ধরে তিনি দল বদল করেন। এরপর সদ্য শেষ হওয়া লোকসভা ভোটে তৃণমূলের টিকিট না পেয়ে আবারও চলে যান বিজেপিতে। কিন্তু এবার মুছে গেল অর্জুনের অপ্রতিরোধ্য তকমা। এখন এক নজরে দেখে নেওয়া যাক ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের নির্বাচনী ইতিহাস। ব্যারাকপুরে প্রথম ভোট সম্পন্ন হয়েছিল 1952 সালে। সেই ভোটে জয়ী হন কংগ্রেসের রামানন্দ দাস। এরপর জয়ী হন কংগ্রেসের সৌগত রায়। এরপর অঞ্চলটি চলে যায় বামেদের দখলে। সেই সময়কার বাম নেতা তরিৎ বরণ তোপদার দীর্ঘদিন ধরে রাজত্ব চালান এখানে। এরপর 2019 সালে জয়ী হন অর্জুন সিং। 2024-এ এই কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ ভৌমিক 64,438 ভোটে অর্জুন সিংকে পরাজিত করলেন। ব্যারাকপুরে জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ ভৌমিক তার প্রাপ্ত ভোটের পরিমাণ 5,20,231, শতাংশ হিসেবে দাঁড়ায় 45.56। তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অর্জুন সিংকে পরাজিত করেছেন। পাশাপাশি অর্জুন সিং তার প্রাপ্ত ভোট 4,55,793, শতাংশ হিসেবে 39.92। অন্যদিকে বাম প্রার্থী দেবদূত ঘোষ, তার প্রাপ্ত ভোট 1,95,064, শতাংশের হিসেবে 9.6। এখন দেখা যাক পার্থ জামানায় নতুন কি সমীকরণ পান ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বাসিন্দারা। ব্যুরো রিপোর্ট, হাই নিউজ। রেশন বন্টন দুর্নীতি মামলায় আবারও অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে তলব করল ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে জানা যাচ্ছে আগামী সপ্তাহে তাকে আবারও সিজিও দপ্তরে ডেকে পাঠানো হয়েছে। রেশন দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদ করতে ইডি দপ্তরে বুধবার ডেকে পাঠানো হয়েছিল অভিনেত্রীকে, কিন্তু তিনি হাজিরা দেননি। সূত্রের খবর, বিদেশে থাকার কারণে ইডি দপ্তরে যেতে পারেননি ঋতুপর্ণা সেনগুপ্ত। বৃহস্পতিবারের পর তাকে ডাকা হলে তিনিও সিজিও কমপ্লেক্সে যেতে পারবেন, ইমেল মারফত জানিয়েছেন অভিনেত্রী। বৃহস্পতিবার মাঝরাত থেকে বাতিল থাকতে চলেছে বহু ট্রেন। 6 তারিখ 12টার পর থেকে রবিবার দুপুর 2টো পর্যন্ত শিয়ালদা উত্তর শাখায় বেশ কিছু ট্রেন বাতিল থাকবে। পাশাপাশি কিছু ট্রেন দমদম স্টেশন পর্যন্তই চালানো হবে, এমনটাই জানানো হচ্ছে রেল কর্তৃপক্ষের তরফে। শিয়ালদা উত্তর শাখার সমস্ত ট্রেন 12 কোচের করা হচ্ছে, আর যার জেরেই বেশ কিছু ট্রেন বাতিল থাকতে চলেছে বৃহস্পতিবার রাত 12টা থেকে রবিবার দুপুর 2টো পর্যন্ত। অবৈধ নির্মাণ ভেঙে দেওয়া হলো শিলিগুড়ি পুর কর্পোরেশনের তরফে। দীর্ঘ টালবাহানার পর অবশেষে আদালতের নির্দেশে বহুতল নির্মাণ গুড়িয়ে দিল শিলিগুড়ির পুর কর্পোরেশন। 47 নম্বর ওয়ার্ডে পাতি কলোনি 3 নম্বর রাস্তায় আদালতের নির্দেশে ভেঙে দেওয়া হয়েছে একটি অবৈধ নির্মাণ। বৃহস্পতিবার সকাল থেকে অবৈধ নির্মাণ ভাঙার কাজ শুরু করে শিলিগুড়ির পুর কর্পোরেশন। अदालत ने राय दी, अदालत को तो इसका गंभीरता को समझना पड़ेगा। सीपीएम गवर्नमेंट के टाइम में पत्ती कॉलोनी का आधा आदमी को पट्टा मिला, आधा आदमी को पट्टा नहीं मिला ना। वो पट्टा नहीं मिला, समझा उनको पट्टा देने का व्यवस्था किया जाए। पट्टा दे गवर्नमेंट, उसको पट्टा क्यों नहीं दे रहा है गवर्नमेंट? इसमें तो ऑफिसर ही फोल्डर, जो भी अफसर लोग पट्टा देने का काम करते हैं वो आगे जिसको नहीं मिला चिन्हित करे, उसको पट्टा दे। या इस तरह से घर तोड़ेगा आदमी का? बोलिए, एक आदमी को मकान बनाने में जीवन का जमा पूंजी लग गया, इस तरह तोड़ रहा है, ये तो अफसर लोग का फोल्ड है। নতুন করে কোনো বেআইনি বিল্ডিং আমরা করতে দিচ্ছি না। এটা ইতিহাস যে প্রায় 150-এর উপরে বিল্ডিং আমরা 2 বছরের মধ্যে বেআইনি বিল্ডিং আমরা ভেঙেছি, সরিয়েছি বহু কয়েকশো। নদীর পাশে যারা বেআইনি খাটাল করে বসেছিল তাদের অনেককেই আলোচনার মাধ্যমে তারা সরে গেছে। বিল্ডিংটা আজকে ভাঙা হয়েছে, সেটা অনারেবল কোর্টের নজরদারিতে ছিল, তার অর্ডারের মাধ্যমেই আমরা শুধু এটাকে এক্সিকিউট করেছি। বাকিটা কোর্টে ছিল, কোর্ট যা সিদ্ধান্ত নিয়েছে আমরা সেটাকে পালন করি। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।